তো চলো এবার ভোট দিতে যাব, ভোট দিতে বেরিয়ে পড়বো। তোমাদের এতক্ষণে ভোট দেওয়া কমপ্লিট? হ্যাঁ, কিছু বলো দি। ও থাক, লাগবে না, লাগবে না, এই যে চুল। হ্যাঁ চলো টাটা। হ্যাঁ গরম লাগলে না, চুলটা কোনো ব্যাপার না। তো এতটুকু তো এখন আমাকে হেঁটে যেতেই হবে মোড় অবধি, কারণ এখানে টোটো পাওয়া যায় না। মোড় অবধি হেঁটে যাবো, গিয়ে ওখান থেকে তো টোটো পাবোই আশা করছি। আজকে অনেকে বলছে গাড়ি থাকবে না, গাড়ি চলবে না, আবার অনেকে বলছে যে থাক, জানি না সঠিকটা জানি না। বেশিরভাগ লোকই বলছিল যে গাড়ি নেই। তো গাড়ি যদিও না থাকে, টোটো তো থাকবে, সেই ভরসায় যাচ্ছি। কিছু না কিছু তো পাবো আশা করছি, নাহলে মানুষ ভোট দিতে যাবে কী করে, যাদের বাড়ি একটু দূরে, তাই না? চলো, কি সুন্দর কাঁঠাল ধরেছে, দেখো কতগুলো। এই যে মানুষ টোটো করে ভোট দিতে যাচ্ছে আসছে। চলে আসলাম শ্বশুরবাড়িতে। রে হ্যাঁ ভালো, ক্লিপটা নেই। চলো ক্লিপটা নিয়ে আসি ভাইয়ের কাছ থেকে। কাকিমা, কাকিমা, রাহুল, ভালো আছিস তো? আছি। এটাই বসুন। কাকিমা বাড়ি নেই? কাকিমা বাড়ি নেই? দোকান আমাদের পড়ে পড়ে আছে, যখন থেকে আমরা বন্ধ করেছিলাম তখন থেকে ওদের তোমাদের বন্ধ না? হ্যাঁ ঠিক। টাটা। নিয়ে নিলাম স্লিপটা, ভাই বলছিল স্লিপটা আমার কাছে আছে, ঠিক আছে তাহলে নিয়ে আসি। তো ওটা নিয়ে এখন যাব, লাইনে দাঁড়াতে হবে, অনেকটা লাইন হয়েছে, দু ধরনের লাইন হয়েছে, যেটা আমাদের সেখানে গিয়ে দাঁড়াতে হবে। কারণ এখন যদি লাইন দেখে ভয় পাই তাহলে আরও লেট হবে, তাই না? লাইন তো আর শেষ হবে না সারাদিনে।
কোন লাইনে দেখা থাকে? মোবাইল মোবাইল ঠিক আছে বেটে কোনটা লাইন? হ্যাঁ হয়ে গেল আমার ভোট দেওয়া। আর তারপর এখন যাচ্ছি আবারও দিদিবাড়ির দিকে। অনেকে বলছে আজকে গাড়ি থাকবে না, কোচবিহার টু শিলিগুড়ি গাড়ি থাকবে না, তো তাহলে আর কী করে যাব সেটাই ভাবছি। কিন্তু আজকে আমাকে যেতেই হতো, কারণ কালকে 24 তারিখ হচ্ছে ছেলের হোমওয়ার্কগুলো সাবমিট করতে হতো। আর হচ্ছে ভালো আছিস? হ্যাঁ প্রচণ্ড গরম লাগছে, রৌদ্র সেরকম নেই, হাওয়া আছে, তারপরেও প্রচণ্ড গরম লাগছে। জানি না ছেলে কি করছে এতক্ষণে, মনে হয় খেলাধুলা করে অস্থির, আনন্দে আত্মহারা বোধহয়। ওটাই চিন্তা হচ্ছে, গাড়ি যদি আজকে না থাকে তাহলে কি করব। যেতেই হতো, স্কুলে হচ্ছে ওর হোমওয়ার্কগুলো সাবমিট করতে হতো। আর আমার এক ফ্রেন্ড এসছে অনেক দূর থেকে, দিল্লি থেকে, যে ফ্রেন্ড সোনুর জন্য গিফট পাঠিয়েছিল, আমার জন্য গিফট পাঠিয়েছিল, ওরা এসছে, ওদেরকে আসতে বলেছি আমাদের বাড়িতে। তো আসার কথা মানে ছিল, বলছিল যে যদি সম্ভব হয় তাহলে আর কি আসবে। কিন্তু গাড়ি যদি না থাকে তাহলে কী হবে বলো তো, খুব খারাপ লাগছে আমার এই জন্য। খুব ভালো লাগতো দেখা হলে, কারণ এত সহজে তো ওরা আসে না দিল্লি থেকে, ওই কয়েক বছর লেগে যায় আস্তে আস্তে ওরা, যার জন্য আর কি খুব খারাপ লাগছে। আবার জানি না কত বছর পর আসবে। দেখা যাক, আরও একটু ভালো করে খোঁজ নিয়ে দেখি, যদি গাড়ি চলাচল করছে তো আমি যাব আর দেখা হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ভালোবাসি। আমার সোনার বাংলা। জলটা ওয়েস্ট হচ্ছিল, ভাবলাম বন্ধ করে দিই, না এটা ভালো করে বন্ধই হচ্ছে না, একটু না একটু বেরোচ্ছেই। তো থাক, কি আর করা যাবে, যেটুকু পারলাম বন্ধ করেই যাচ্ছি। এরকম বিভিন্ন জায়গায়, কতগুলো জায়গায় দেখা যায় জল পড়ে যাচ্ছে, দেখে খুব খারাপ লাগে। তো এই ব্যাপারগুলোতে আমাদের জনসাধারণ থেকে শুরু করে প্রশাসন সবারই একটু সচেতন হওয়া উচিত। পয়সা 1900 কত, ওটা 1958 দেখো তোমার দাদু আমার জন্মের আগে। হ্যাঁ দেখো তোমার দাদুর আগের জন্ম, এটা আমার জন্মের অনেক আগে। এইটা বানিয়েছে, এটা দিয়ে কিছু খাইনি আমি পয়সা। আর এটা না তোমার থেকে ছোট, মানে তুমি যখন তোমার দাদু 1 রুপিস ইন্ডিয়া, এটা 1 পয়সা। মা জানো এই পয়সাটা হনুমানজি আছে এখানে। এই দাদু না, দাদু যখন জন্ম হয়নি তার আগে এটা বানাইছে হনুমানজি, যে হনুমানজি। আর কি আছে দেখি, এটা দিয়ে তুমি সদা খাইছো? আমি তো খাই। 2 টাকা, এটা তো হ্যাঁ চলে এখনো, কোচবিহারে চলে এখনো 10 পয়সা। এটা চলে না না এগুলো, এটা 1 টাকা। হ্যাঁ দেখো আমার মা না এই যে আমাদের দিকে চলে না 1 টাকা 2 টাকা, কিন্তু ওখানে চলে। এই যে 50 পয়সা, এই 50 পয়সা এই যে আমার মা খাইতো, 50 পয়সা খেয়েছি, 25 পয়সা খেয়েছি। এটা আমার মনে আছে, দিদি বলে 10 পয়সা অনেকে আমরা খেয়েছি, কিন্তু হয়তো আরও ছোট ছিলাম তাই ভুলে গেছি। কিন্তু আমার 25 পয়সা আর 50 পয়সা এটা মনে আছে। এই মানে এইগুলো নিজে হাতে নিয়ে এসে খাইছি, বিস্কিট টিস্কিট। এগুলো দিয়ে বিস্কিট খাইতা? হ্যাঁ, আমি ভাবতাম 1 টাকা 10 পয়সার নাকি 10টা বিস্কিট দিত, 10 পয়সার 10টা বিস্কিট। ভাবা যায় তোমরা কত পয়সার কত পয়সার খেয়েছো। মানে এই যে এই টাকাটাই 10 টাকা। হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও। আর এটা দেখো, এই যেটা হচ্ছে সবার থেকে, এটা কি রে? এটা 1 টাকা ছিল না, এটা 1 টাকা হতেই পারে না, 20 পয়সা হবে। মাসি যে বললে এটা 1 টাকা, 5 পয়সা, এটা 5 পয়সা। দেখি দেখাই 5 পয়সা। আর এই যে এটা সবার থেকে ছোট টাকাটা, 10 পয়সা। আর এই যে এটা সবার থেকে ছোট।
আই দেখো এটা 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 তো দেখাইছি। এটা ভালো লাগে, এটা আমার ভালো লাগে। এটা ও কি কিউট লাগে, জমিয়ে রাখো, বড় হয়ে দেখতে পারবা। আমরা যখন বড় হবো আমাদের বাচ্চাকে দেখাইলে না ওদের মুখটা খুলে হ্যাঁ, খোলা তো খুলে রয়ে যাবে। তোমরা এগুলো দেখো নাই, খাও নাই, তাহলে ওরা তো অবাক হবে। কুরকুরেটা দে তো মাগো, না খায় বলে যাবো, জামাইবু খাবে না বলে। ওই কুকুরটা কেন তুমি খাবে না মা? হ্যাঁ, আমি রাখলাম জামাইবু মেসের জন্য, তো না খায় তো আমি খাচ্ছি। খাও। এটা আমারটা রাখছি দে। নিজেটা চাইছে না, আমারটা দিয়ে দিচ্ছি। একটা আছে, ওটা খুচরো দিদির। আমাকে একটা দাও। আমার নাটখাট কানা এই যে আমাকে খেতেই দেবে না, কোনো কিছু একটা খেতে বসলে এরকম করবে, অনেক দুষ্টুমি করে। তারপরে আবার যখন আমি একটু দেখাবো, মিছামিছি দেখাবো যে আমার মন খারাপ, তখন কিন্তু আবার বলবো আচ্ছা আচ্ছা খাও খাও খাও। এরকমই অনেক মজা খুনসুটি আমার সঙ্গে ওর লেগেই থাকে, একদম বন্ধুর মতো। তো কুরকুরে নিয়ে এখানে আমাদের লেগে গেছে পাড়াপাড়ি, কে কতটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। তো যাই হোক, তারপরে এখন খেতে বসে পড়েছি। দিদি এখানে করেছে আজকে দেখো মাছের ঝোল ঝিঙ্গে আলু দিয়ে, ওর জন্য একটা সাদামাটা সবজি, করলা ভাজা। কিন্তু আমি ওই তখন থেকে একটা জিনিস দেখছিলাম মোবাইলে, ওই দেখতে দেখতে কোন দিকে টাইম পাস হয়ে গেছে দেখি ও চলে আসছে। হ্যাঁ, তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি আসলো। চলো খেয়ে নেই, চলো এখন খেয়ে নেই। কিরে সোনু, এখন আসলি? এতক্ষণ ধরে ডাকাডাকি চলছে, খাওয়া দাওয়া। আমি ভাত নিয়ে খাওয়ালা, আমার খাওয়া হচ্ছি। দুইজনে গেছে খেলতে। করুন যে বাড়ি যাও খাওয়া দাম, আমি আর এক মতো চলে গেছে কোথা থেকে আসিয়া। কালারটা একটু হালকা ছিল, ছোটোবেলায় যে সন্দেশগুলো খেয়েছিলাম ওরকমই এটা খেতে। দিদি এনেছে, খুব টেস্টি। কেমন শোনো? সন্দেশ। কোন দেশে লোক নেই, কোন দেশে লোক নেই? কোন গ্রামের মানুষ নাই? ইনস্টাগ্রাম, কিলোগ্রাম। কিলোগ্রাম। মিষ্টি খাওয়া সন্দেশ কালি দিয়ে একটু প্রাইস রাখলে কিছুই না খায়, এমনি গেলে খাও খাও পাবনি কামড়ে খাও। নিচে হাতি। চলে আসলাম আবারও সকালবেলা। এদিকে ময়মা চা বানিয়ে নিয়েছেন, আর এখানটায় চিরা, আর তার সাথে দেখো রসি। ব্রেকফাস্ট করে নিলাম। এদিকে ময়মা, বড় দিদি, দিদি বড় যা, আরও একজন ছিলেন, উনি সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়ে ময়মা আবার এদিকে দই নিয়ে আসলেন, দই পেতেছেন উনি সুন্দর করে নিজের ঘরে। খুব সুন্দর হয়েছিল দইটা। তো উনি বলছেন যে সবাই মিলে খাও, তো তাই মাসের জন্য একটুখানি রেখে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এই যে দই চিরামুড়ি। ব্রেকফাস্ট সেরে চলে আসলাম পিছনের দিকে। বোনঝিরা, দিদি সবাই চুল কাটবে বলেছিল, তো চুল কেটে দিলাম আমাদেরকে। তো ওরা যখন কাটলো তো আমারও কাটতে একটু ইচ্ছে হচ্ছে, আর তার মধ্যে আমার চুলের আগাগুলো না প্রচণ্ড ফেটে গেছে, দুমুখো হয়েছে, তো ভালো লাগছে না একদম দেখতে। আর চুলটা যেহেতু প্রচণ্ড উঠছে, তার জন্য আমার মনে হচ্ছে না, একবার মনে হয় যে শোল্ডার লেন্থ করে ছোটো ছোটো করে কেটে নিই, একবার এরকম মনে হচ্ছে। আবার কি বলবো, অনেকটা লম্বাও হয়ে গেছে, কাটতেও ইচ্ছে করে না। সোনুর পাপার আবার এরকম লম্বাই পছন্দ, তো সে কারণে আমি একটু মানে কি করব বুঝে উঠতে পারি না, লম্বাই থাকবে এরকম নাকি কেটে শোল্ডার লেন্থ করব, তাহলে চুলটা যত্ন করতেও সুবিধা হবে, আর যে হারে ঝরছে সেদিক দিয়ে একটু চুলটার জন্য ভালো হবে আর কি। তো এই আর কি, মানে মনটা আর কি আমার করে আর কি, একবার ভাবি যে কাটবো, একবার ভাবি যে রাখবো, এরকম আর কি।
কি বলবো, এটাকে দোমনা হতে থাকে আর কি মনটা আমার। তো কী করবো বুঝে উঠতে পারছি না। তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তো, এরকমই লম্বাই থাকবে, একটু হালকা ট্রিম যেরকম করব আজকে এরকমই থাকবে, নাকি আমি শোল্ডার লেন্থ করবো বলো তো। আমি আগের মতো চিন লেন্থ বব তো আর করবো না, অতটাও ছোটো তো আর করবো না, তবে আমার মানে ভালো লাগে আর কি, যেটা শোল্ডার লেন্থ যেটা হয় আর কি হেয়ার কাট, সেটাও ভালো লাগে, স্ট্রেট করে একদম শোল্ডার লেন্থ করে লেয়ার কেটে, লেয়ার কেটেও ভালো লাগে বা এমনিও ভালো লাগে, যেরকমই হোক ভালো লাগে। শোল্ডার লেন্থটা ভালো লাগে, বব কাটটা ভালো লাগে, আর না হয়তো একদম খুবই লম্বা লম্বা। আর বিশেষ করে যাদের চুল প্রচুর আছে তাদের জন্য খুবই লম্বা চুল কিন্তু ভালো লাগে। কিন্তু যদি মাথায় চুলই থাকে না, উঠে যাচ্ছে, তখন কিন্তু আর এত লম্বা চুল ভালো লাগে না ওই লেজের মতো। তার চেয়ে বরং শোল্ডার লেন্থ করলে বেশ ভালো লাগে চুলটা, আর চুলটা মেনটেন করতেও অনেকটা সুবিধা হয়। শ্যাম্পু করা বলো, অয়েলিং করা বলো, শুকানো, সমস্ত কিছু আঁচড়ানো কম সময়ে হয়ে যায়। বিশেষ করে যারা বিজি তাদের জন্য অনেক সুবিধা হয় আর কি। তাড়াতাড়ি করে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি, নাহলে এই যে ব্লগগুলো অনেক লেট হয়ে যায়। তো ভাবছি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে ব্লগগুলো শেয়ার করে দিই, নাহলে বেশি পুরনো হয়ে গেলে ভালো লাগবে না। তো সে কারণেই আর কি, জানি না ঠিকঠাক বলছি কিনা, এগুলো আর রিচেক করবো না আমি, হয়তো কোনো সময় তুতলে যাচ্ছি, হয়তো বা মানে ঠিকঠাক বলতে পারছি না, জানি না। তো আমি আর এত চেক করবো না, যেরকম আছে এরকমই এটাকে কিন্তু আমি ছেড়ে দেবো। আমি জানি তোমরা আমার থেকে ব্লগই চাও, যে প্রত্যেকদিন যেরকমই হোক একটা করে ব্লগ দাও। তো সে কারণে আমি আশা করি যে তোমরা কিছু মাইন্ড করবে না। তো দেখো ঠিক কীভাবে আমি হেয়ার কাট করছি নিজে নিজে, এইভাবে একটু লেয়ার করে নিচ্ছি। যখন থেকে আমি বুঝি, আমার মনে পড়ে, আমি কিন্তু নিজে নিজে এভাবে চুল কেটেছি। হ্যাঁ, খুবই ছোটোবেলার নাপিত দিয়ে হচ্ছে বাবা চুল কাটিয়েছিল, সেটাও মনে আছে। কিন্তু বড় হওয়ার পর কখনোই আমি পার্লারে গিয়ে টাকা খরচ করে চুল কাটিনি। পাড়াপড়শি বোন কাকিমা জেঠিমাদের কেটে দিতামই, নিজেরও চুল সবসময় নিজেই কাটতাম, কখনোই কিন্তু আমি পার্লারে গিয়ে টাকা খরচা করে আর কি চুল কাটিনি। তো সেই জন্য আর কি, হ্যাঁ, সেদিনকে একজন কমেন্ট করে বলছিল যে মানে ভেবেছিল যে আমি হেয়ার কাট করেছি, আমার বব কাটটা দেখে, চিন লেন্থ বব কাটটা দেখে ভাবছিল আমি কেটেছি। তো ওই জন্য বলছিল যে এই টাকায় বাবা মাকে তো হেল্প করতে পারো। তো ওটা আমি নিজে তো কাট করেছি, আর সেটা পুরনো মানে পুরনো একটা ছিল, স্মৃতি ছিল, ফটো কিছু নিয়েছি আমি, পুরনো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সেখানে আমি শেয়ার করেছি। যে কারণে আমি কিন্তু টাইটেলও বলেওছি যে এটা যখন দিল্লিতে ছিলাম তখনকার হেয়ার কাট, আমার পছন্দের হেয়ার কাট ছিল। তারপরেও কিছু মানুষ আছে যে টাইটেল দেখবে না, সে কোনো কিছু না দেখেই হচ্ছে একটা কিছু বলে দেবে, সেটাই আর কি দেখা উচিত ছিল ওনার, যে আমি চুলটা কিন্তু আগেই কেটেছি, সেই হিসেবেই আমি হচ্ছে টাইটেল দিয়েছিলাম শর্টটার। আর তার মধ্যে হচ্ছে আমি চুল নিজেই যেহেতু কাটি, তো আমার পয়সা কোনো খরচা হয় না যে সেই টাকায় আমি বা আমার হেল্প করব। আসলে আমি ঘরে যখন থাকি, এখন দেখতেই পাচ্ছ একদম পাগলির মতো হয়ে আছি, মাঝে মাঝে মন চায় একটু ফিটফাট করে থাকি, যার জন্য হয়তো লোকের মনে হয় যে আমি আমার স্টাইল করতে, ফিটফাট থাকতে প্রচুর টাকা ধ্বংস করে ফেলি, আর সেই টাকা বাবা মাকে কেন দিই না, মানে বাবা মার পিছনে কেন হেল্প করি না। তো আসলে আমি কিন্তু যেরকমই থাকি না কেন, ফিটফাট থাকি বা পাগলের মতো যেরকমই, আমি কিন্তু সেভাবে টাকা খরচ করি না। আমার যেগুলো পোশাক আশাক দেখো তোমরা, হচ্ছে আমি স্টাইল করি, এই যে পিকনিকে গেলাম, তাই না, সেগুলো কিন্তু সব আমার মিক্স ম্যাচ করে পরা, বহুত দিন আগে কিনেছি, বহুত দিন আগে ওটা পরেছি। আমার শুধু এতটুকু আমি ধ্যান দিই যে কোনটার সঙ্গে কোনটা অ্যাডজাস্ট হবে। প্যান্টটা আমার আলাদা করে কেনা, আর যে উপরে যে ব্ল্যাক আমি টপটা পরেছিলাম সেটা অনেক দিনের আমাদের দোকান থেকে নেওয়া। তো এগুলোকে আমি কম্বিনেশন করে, মিক্স ম্যাচ করে পরি, যে হ্যাঁ এটার সঙ্গে এটা সেট হবে, এটার সঙ্গে এটা সেট হবে। তো খুঁজে খুঁজে আমার নিজেরই যে পুরনো ড্রেস আছে সেগুলোই আমি খুঁজে খুঁজে আমি কিন্তু মিক্স আর ম্যাচ করেই কিন্তু পরি, যাতে করে ওটা দেখে বোঝাও যায় না যে এটা আমার পুরনো জামা, মনে হয় যে হ্যাঁ পুরো বোধহয় একটা সেট কিনেছি আমি এখানে যাওয়ার জন্য। কিন্তু না, আসলে আমি তো ওই পুরনোগুলোকেই কিন্তু এইভাবে কিন্তু করে করে পরি, ম্যাচ করে করে পরি, যাতে মনে হয় যে হ্যাঁ একটা নতুন সেট হয়ে গেছে। তো এই আর কি, টাকা সেরকম আমি খরচা করি না, ওগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে পরি, কিন্তু বিভিন্নভাবে একটা জিনিসকে বিভিন্নভাবে স্টাইল করে পরি। আসলে কিছু মানুষ আছে ধরতেও পারে না যে এটা পুরনো ছিল। ওই কালো টপ দিয়েই কিন্তু আমি সরস্বতী পুজোয় কিন্তু ব্লাউজ হিসেবে ওটাকে পরেছিলাম, ওই টপ দিয়ে পিকনিকে আমি ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে পরেছিলাম, ওই সোয়েটার দিয়েই হচ্ছে তোমার তো সেটার জন্য টাকা খরচ করতে হয় না, সেটার জন্য হালকা একটু নলেজ থাকলেই হয়ে যায় যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে ভালো,
কোনটার সঙ্গে কোনটা পরলে এরকম একটা নতুন লুক ক্রিয়েট করা যাবে, এটাই আর কি। এখন অনেকেই বলবে যে জ্ঞান মারে হচ্ছে এসে, না, জ্ঞানের কিচ্ছু নেই। আসলে যারা বুঝতে পারে না তাদের জন্য বলছি আর কি। যারা বুঝতে পারে তারা তো ভালোই বোঝেই সব কিছু, কিন্তু যারা বুঝতে পারে না, দেখো ওরা বুঝতেই পারে না। ওই আমার পুরনো একটা টপ দিয়ে আমি কতবার স্টাইল করেছি, যার জন্য আমার কোনো টাকা খরচা করতে হয় না। তো অনেকেই মনে করে যে আমি ফ্যাশন করতে অনেক টাকা উড়াই আর সেই বাবা মা আমার এরকম থাকে, কিন্তু না, আমি ছোটোবেলা থেকেই এরকমই স্টাইল করতে, মানে এরকমই ছিলাম আর কি, স্টাইল করতে ভালোবাসি। এরকমও বোন ছিল কিছু কিছু এসে আমার কাছে নখটা পর্যন্ত কেটে নিয়ে যেত, যে দিদি তো সুন্দর করে নখটা কাটতে পারিস, চৌকো করে আমাকে একটু ওরকম করে কেটে দে, ঠিক আছে, চুলটা কেটে দে। ছোটোবেলা থেকেই মোটামুটি একটু যখন বড় হয়েছি তখন থেকে বিয়ে বাড়ি কারো আশেপাশে বিয়ে হলে কল্পনা সাজিয়ে দেবে, এরকম আমার উপর একটা ভরসা ছিল সবার। তো আমি বুঝতেই পারছো ছোটোবেলা থেকে ওরকমই ছিলাম, গরিব ছিলাম ধনী ছিলাম, যেরকমই ছিলাম না কেন আমি ওরকমই ছিলাম আর ওরকমই আছি। নিজেকে আমি চেঞ্জ করতে চাই না কোনোভাবেই, আমি যেমন আছি ওরকমই আছি, ওরকমই আমি ভালো আছি। আমি কি বলবো, বাইরে থেকে যেরকমই হোক, আর মনটা হচ্ছে মন আর বাহ্যিক যে লুক, সেটা দুটোর সঙ্গে কখনোই এক করা যায় না। একটা মেয়ে স্টাইল করছে মানে তার ভিতরটা খারাপ এরকম কোনো ব্যাপার না। বাইরে থেকে সিম্পল থাকবো আর হচ্ছে তাই বলে আমার ভিতরটাও একদম ভালোই হলো তা না, আবার বাইরে স্টাইল করছে মানে ভিতরটা খারাপ তা না। দেখো মানুষের ভালো মন্দ সেটা হচ্ছে মনের ভিতরের ব্যাপার, তাই না? মন মানসিকতার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। তো অবশ্যই বাহ্যিক লুক দেখে একটা মানুষকে আমরা কখনোই জাজ করতে পারি না। সে কারণে আমরা, দেখো বাবা মা তো আমাদের, আমরাও ভালোবাসি। আমার মনে হয় না যে মায়ের থেকে বাচ্চাদেরকে অন্য কেউ বেশি ভালোবাসতে পারে, আবার বাচ্চাদের থেকে মাকে অন্যরা বেশি কেউ ভালোবাসতে পারে। তো এটা জন্মগত একটা মানুষের রক্তের টান থেকেই যায়, ভালোবাসা থেকেই যায়। তো অবশ্যই আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি, বাবা মা আমাদেরকে ভালোবাসে, প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে, এটা খুবই স্বাভাবিক। তাই আমরা আমাদের বাবা মাকে কতটা ভালো রাখতে পারবো না পারবো সেটা আমাদের মাথায় অবশ্যই আছে। আমি বলেওছি যে আমার হ্যাঁ ততটাও ক্ষমতা নেই, তবে হ্যাঁ এখানে আসলে আসতেই পারে, শূন্য পাপা তো বলেইছে। আর তাহলে তো আর হলোই, তাহলে আর কোনো দরকারই হলো না। অনেকেই বলে যে বাবা মাকে তো দেখতেই পারে, শুধু কি ছেলেরই অধিকার না, ছেলেরই কি কর্তব্য? অবশ্যই নয়। অধিকার যদি সমান হয় তাহলে দায়িত্বও সমান, তাই না? এটাই স্বাভাবিক। যেহেতু আজকাল মেয়ে ছেলে সবার অধিকার সমান, তো অবভিয়াসলি তাহলে হচ্ছে কর্তব্যও সমান। তো সেদিক দিয়ে আমরা আমাদের কর্তব্য বেশ ভালো বুঝি, যতটুকু আমাদের সাধ্য আমরা আমাদের কর্তব্য পালন করার চেষ্টা করি বা আগামীতেও করব। তবে আমি এটাই বলেছি যে ততটাও আমার ক্ষমতা নেই, যেহেতু আমি কোনো সেরকম জব করি না বা আমার অতটাও আর্নিং হয় না। তবে আমি চেষ্টা করব সব সময়ই নিজে পায়ে ভালো মতো দাঁড়ানোর। তোমাদের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকলে গুটি গুটি পায়ে একটু একটু করে এভাবেই এগিয়ে যাব আর বাবা মার পাশে থাকতে পারবো। আজকে তবে আসছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।